আসসালামু আলাইকুম, দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 10-এর জেনারেল ম্যাথের পরিমিতির 4 নম্বর অনুশীলনী অর্থাৎ 16.4 অনুশীলনী নিয়ে। আমি লাস্ট এপিসোডে 16.4 অনুশীলনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে সলভ করিয়েছিলাম। আশা করি তোমরা সবাই ওই এপিসোডটা দেখেছো এবং সবগুলো অঙ্ক বাসায় নিজেরা করে ফেলেছো। তো চলো আজকে আমরা 16.4-এর সেকেন্ড ক্লাস শুরু করি। অর্থাৎ লাস্ট ক্লাসে আশা করি তোমাদের মনে আছে বা তোমরা দেখেছো যে লাস্ট ক্লাসে আমি 16.4-এর 12 নাম্বার পর্যন্ত করিয়েছিলাম। অর্থাৎ 8 থেকে 12 পর্যন্ত করা হয়েছিল আমাদের 16.4-এর। তো আজকে আমরা 13 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করব। দেখো 13 নম্বর অঙ্কটা হলো, তোমরা একটু কাইন্ডলি বইটা নিয়ে নাও। বইটা তোমাদের কাছে নিয়ে নাও, বই থাকলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো দেখো 13 নম্বর যে অঙ্কটা, 13 নম্বর অঙ্কটা হচ্ছে ঘনক রিলেটেড অঙ্ক, ঘনক বা কিউব। ঠিক আছে, 13 নম্বর অঙ্কটা হচ্ছে ঘনক রিলেটেড অঙ্ক। তো আমরা আগে একটু ঘনকের ফর্মুলাগুলো বা সূত্রগুলো একটু দেখে নিই। ঘনক তোমরা জানো, ঘনকের পরিচয়টা হয়তো তোমরা পেয়েছো হায়ার ম্যাথের ঘনজ্যামিতি থেকে। তো আমি তারপরে একটু বলে নিই ঘনকটা কি। ঘনক হচ্ছে যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটাই সমান, ওই আয়তাকার ঘনবস্তুকে বলা হয় ঘনক। তোমরা জানো যে আয়তাকার ঘনবস্তুর কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হয় না। ঠিক আছে, কিন্তু ঘনকের সংজ্ঞাটা এভাবে দেওয়া যায় যে যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান তাকে বলা হয় ঘনক। ঠিক আছে, ঘনক মানে হচ্ছে কি কিউব। যেমন ওই যে তোমরা জানো লাইব্রেরিতে যে কিনতে পাওয়া যায় কিউব, আমরা ঘুরিয়ে ঘুরিয়ে যে কালার মেলাই, অনেকে এটাতে এক্সপার্ট আমরা, তো ওটা হচ্ছে কিউব। তুমি চিন্তা করে দেখো যে ওই কিউব বা ঘনকের কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই কিন্তু সমান। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই সমান। আচ্ছা চলো আমরা এখন একটু ঘনকের একটু ফর্মুলাগুলো আগে দেখে আসি। তো ঘনকের ফর্মুলাগুলো এখানে আমার হাতে যে বইটা আছে এই বইয়ের 319 পৃষ্ঠায় নিচের দিকে ঘনকের ফর্মুলাগুলো আছে, তোমরা একটু দেখে নাও। ঘনকের 3টা ফর্মুলা এখানে দেওয়া আছে। একটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য √3a, তারপর ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a², তারপর হচ্ছে ঘনকের আয়তন a³। এই হচ্ছে ঘনকের 3টা সূত্র। হয়তো এই 3টা সূত্র তোমরা হায়ার ম্যাথের ঘনজ্যামিতিতেও দেখেছো। ঠিক আছে, তো চলো আমরা এখন একটু অঙ্কটা দেখি। 13 নম্বর অঙ্কটা খুবই ছোট একটা অঙ্ক, আমি এটা কমপ্লিটলি করে দিব না, জাস্ট আমি তোমাকে কিছুটা বুঝিয়ে দিব যাতে তুমি নিজে নিজে করে ফেলতে পারো। তো দেখো একটু বইটা দেখো কাইন্ডলি। 13 নম্বর যে অঙ্কটা আছে, একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সেন্টিমিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে। পৃষ্ঠতল মানে কিন্তু সমগ্র তল। পৃষ্ঠতল বলতে পৃষ্ঠতলও বলতে পারো বা সমগ্র তলও বলতে পারো, একই কথা। তো মাত্র আমরা যে সূত্রগুলো দেখলাম ওখানে ছিল যে ঘনকের পৃষ্ঠতল বা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হলো 6a²। এটা হচ্ছে সূত্র। ঘনকের পৃষ্ঠতল বা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6a²। দেখো এখানে পৃষ্ঠতল বা সমগ্র তলের ক্ষেত্রফল কত দেওয়া আছে? 2400 দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু আমরা 2400 লিখতে পারি। এটা ইকুয়াল টু কি লিখতে পারি? 2400। তো এখানে একটা জিনিস বলে দিই, আমি তো যেহেতু অঙ্কটা কমপ্লিটলি করে দিচ্ছি না, তুমি অঙ্কের শুরুতেই প্রথমে লিখে নিবা। আচ্ছা তার আগে একটু দেখো এ এর পরিচয়টা কি। এ হচ্ছে ঘনকের ধার বা বাহু বলতে পারো তুমি। এ কে তুমি ঘনকের দৈর্ঘ্য বলতে পারো বা প্রস্থ বলতে পারো বা উচ্চতা বলতে পারো, ইচ্ছা তোমার, কারণ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান ঘনকের। ঠিক আছে, তাহলে এ হচ্ছে ঘনকের ধার বা বাহু বা দৈর্ঘ্য বা প্রস্থ বা উচ্চতা। ঠিক আছে, তাহলে এই অঙ্কটার শুরুতেই তুমি আগে ধরে নিবা যে ধরি ঘনকের ধার, ধরি ঘনকের ধার কত? a সেন্টিমিটার। ধরি ঘনকের ধার a সেন্টিমিটার, এটা ধরে নিবা। এরপরে লিখবা প্রশ্ন মতে 6a² = 2400।
বাস হয়ে গেল। প্রশ্ন মতে 6a² = 2400। এখান থেকে কিন্তু আমরা খুব সহজে a এর মানটা বের করে ফেলতে পারবো, তাই না? বলো, a এর মানটা বের করে ফেলতে পারবো না এখান থেকে? a এর মানটা বের করে ফেললাম। এবার ঘনকের চেয়েছে কি? কর্ণের দৈর্ঘ্য। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্রটাও কিন্তু আমরা একটু আগে দেখেছি। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √3a। এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা। a এর মান এখান থেকে বের হবে, তারপরে a এর মানটা এখানে বসিয়ে দিলেই ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের হয়ে যাবে। ঠিক আছে, খুবই সহজ এবং সিম্পল একটা অঙ্ক। আচ্ছা, এবার দেখো 14 নম্বর যে অঙ্কটা, 14 নম্বর অঙ্কটা হচ্ছে ব্যালন বা সিলিন্ডারের। 14 নম্বর অঙ্কটা ব্যালন বা সিলিন্ডারের অঙ্ক। তো ব্যালন বা সিলিন্ডারের অঙ্ক হায়ার ম্যাথের ঘনজ্যামিতিতেও ছিল। ঠিক আছে, তো আমরা একটু ব্যালন বা সিলিন্ডারের ফর্মুলাগুলো একটু দেখে নিই। ব্যালন বা সিলিন্ডারের ফর্মুলা। সিলিন্ডার তো তোমরা সবাই পরিচিত সিলিন্ডারের সাথে। ব্যালন বা সিলিন্ডার তো অবশ্যই তোমরা চিনো। ঠিক আছে, এই হচ্ছে, আমরা এটাকে একটা ব্যালন বা সিলিন্ডার বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে সিলিন্ডারের কি এইচ বা উচ্চতা, আর এইটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, এই হচ্ছে ব্যালন বা সিলিন্ডার। ওকে, আচ্ছা, তো একটু দেখো আমার হাতে যে বইটা আছে, এই বইয়ের 320 পৃষ্ঠায় ব্যালন বা সিলিন্ডারের সূত্রগুলো আছে। তোমরা একটু দেখো, এখানে আমি দেখতেছি যে 4টা ফর্মুলা দেওয়া আছে ব্যালন বা সিলিন্ডারের। প্রথম ফর্মুলাটা হচ্ছে ব্যালন বা সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল πr²। ঠিক আছে, এরপরে 2 নাম্বার হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল 2πrh। সমগ্র তল বা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2πr × r+h। আর লাস্ট 4 নাম্বার ফর্মুলাটা হচ্ছে আয়তন, ব্যালনের বা সিলিন্ডারের আয়তন πr²h। এই হচ্ছে ব্যালন বা সিলিন্ডারের 4টা ফর্মুলা এখানে দেওয়া আছে। এগুলো হয়তো আমরা আগেও দেখেছি। ঠিক আছে, তো একটু দেখো তাহলে 14 নম্বর অঙ্কটা খুবই সহজ অঙ্ক, শুধু মান মানে সূত্র দিয়ে মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। তারপর আমি একটু হালকা বলে দিই তোমাকে। লেখা আছে দেখো, 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি ব্যালনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, তার মানে উচ্চতা বা এইচ এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার। ভূমির ব্যাসার্ধ বা আর এর মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, বলেছে কি এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন বের করো। তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল বা তলের ক্ষেত্রফল। একটু আগে আমরা এটা সূত্র দেখেছি, তাই না? কি ছিল পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র? 2πr × r+h। এটাই কিন্তু ছিল সিলিন্ডার বা ব্যালনের পৃষ্ঠতল বা সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে শুধু এইচ এবং আর এর মান, পাই এর মান বসায়া দিলেই ক্ষেত্রফল বের হয়ে যাবে। ঠিক আছে, আর এটা কি চেয়েছে? আয়তন। এটার সূত্র আমরা একটু আগে দেখেছি। আয়তনের ফর্মুলা কি? πr²h। এটা ছিল ব্যালন বা সিলিন্ডারের আয়তনের ফর্মুলা, πr²h। এখানে আর এবং এইচ এর মান বসায়া দিলেই আয়তন বের হয়ে যাবে। ঠিক আছে, খালি সূত্রগুলো মনে রেখে এখানে মান দেওয়া আছে বসিয়ে দিলেই শেষ। এটা এই হচ্ছে 14 নম্বর অঙ্ক। এখন আমরা 15 নম্বর অঙ্কটা দেখব। এটাও ব্যালন বা সিলিন্ডারেরই অঙ্ক। 15 নম্বর যে অঙ্কটা ব্যালন বা সিলিন্ডারের অঙ্ক। তো 15 নম্বর অঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, 15 নম্বর অঙ্কটা এটা আমরা করব। একটু দেখো 15 নম্বর। দেখো অঙ্কটা হচ্ছে একটি ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। ব্যালনের বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে আর আয়তন 150 ঘন সেন্টিমিটার। দুইটা জিনিস দেওয়া আছে ব্যালনের, বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন। দুইটারই কিন্তু আলাদা আলাদা ফর্মুলা আছে। পরে বলেছে ব্যালনের উচ্চতা অর্থাৎ এইচ এবং ভূমির ব্যাসার্ধ অর্থাৎ আর নির্ণয় করো। এইচ এর মান এবং আর এর মান নির্ণয় করতে বলেছে এখানে। ঠিক আছে, তাহলে আমরা শুরুতেই এইচ এবং আর ধরে নিই। ঠিক আছে, তো লেখো ধরি ব্যালনের উচ্চতা হচ্ছে এইচ সেন্টিমিটার। ওকে, এরপর লেখো ব্যালনের ভূমির ব্যাসার্ধ আর সেন্টিমিটার। উচ্চতা এইচ সেন্টিমিটার আর ব্যালনের ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর সেন্টিমিটার।
তো এই দুইটা জিনিস বের করতে বলেছিল, তো এই দুইটা জিনিসই আমরা কি করলাম, ধরে নিলাম। আচ্ছা, এখন এখানে কি কি দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল ব্যালনের। তো একটু আগে আমরা যখন সিলিন্ডার বা ব্যালনের ফর্মুলাগুলো দেখেছি, তোমরা ওখানে দেখেছো যে ব্যালনের বক্রতলের ফর্মুলাটা হচ্ছে 2πRh। এটা হচ্ছে ব্যালনের বক্রতলের সূত্র, বক্রতলের ফর্মুলা এটা 2πRh। এটার মান কত দেওয়া আছে, 100। এটার মান 100 দেওয়া আছে। আর আয়তন, ব্যালনের আয়তন, এটার আমরা ফর্মুলা দেখেছি πr²h। এটার মান দেওয়া আছে 150। ঠিক আছে, তাহলে এই দুইটা সমীকরণ তুমি প্রশ্ন মতে দিয়ে লিখে ফেলবা। কি দিয়ে লিখে ফেলবা, প্রশ্ন মতে দিয়ে এই দুইটা সমীকরণ লিখে ফেলবা। এখন আমরা এই দুইটা সমীকরণ থেকে অ্যাকচুয়ালি ক্যালকুলেশনের মাধ্যমে এইচ এবং আর এর মানটা বের করব। তো কিভাবে আমরা ক্যালকুলেশন করতে পারি, দেখো আমরা এখানে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করতে পারি। 2/1। দেখো 2/1 যদি করি আমরা, তাহলে কাটাকাটি হয়ে যাবে, πr² ডিভাইডেড বাই 2πRh ইকুয়াল টু হচ্ছে 150 ডিভাইডেড বাই 100। দেখো বাম পক্ষে যদি কাটাকাটি করি, দেখো পাই কাটা, এইচ কাটা, এই আর দিয়ে r² কাটলে উপরে একটা আর থাকবে আর নিচে থাকবে 2। উপরে আর থাকবে আর নিচে কি থাকবে, 2 থাকবে। আর ডান পাশে 50 দিয়ে কাটাকাটি করলে 3/2 থাকে। আবার নিচে থেকে 2 বাদ, তাহলে আর ইকুয়াল টু আমরা 3 লিখতে পারি। আর এর মানটা বের হয়ে গেছে, তাই না? আর এর মান বের হয়ে গেছে। এবার এইচ এর মান, এই আর এর মানটা এই দুইটা সমীকরণের যে কোনো একটাতে বসিয়ে দিলেই তুমি এইচ এর মান পেয়ে যাবা। আর এর মান এই দুইটা সমীকরণের যে কোনো একটাতে বসাও, 1 বা 2 যে কোনো একটাতে বসাও। ঠিক আছে, মনে করো 2 নঙে বসাচ্ছি। ঠিক আছে, আর এর মান 2 নঙে বসাচ্ছি। তো আর এর মান 2 নঙে বসালে কি হবে, পাই ইন্টু 3² ইন্টু এইচ ইকুয়াল টু 150। ঠিক আছে, বা 9πh ইকুয়াল টু 150, বা এইচ ইকুয়াল টু কত হবে, অবভিয়াসলি 150 ডিভাইডেড বাই 9π। 150 ডিভাইডেড বাই কত হবে, 9π। এখান থেকে তোমরা ক্যালকুলেটর দিয়ে যদি এটার মানটা একটু বের করে ফেলো, তাহলে উপরে হচ্ছে 150, নিচে হলো 9 ইন্টু 3.1416, এখান থেকে আসবে হচ্ছে 5. ইকুয়াল টু পাবো আমরা 5.305। ওকে, 305 এত সেন্টিমিটার প্রায়। তো এটাই হচ্ছে এইচ এর মান। তাহলে ব্যালনের বা সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, লিখে ফেলো নিচে সুতরাং দিয়ে। সুতরাং ভূমির ব্যাসার্ধ 3 সেন্টিমিটার এবং উচ্চতা 5.305 সেন্টিমিটার প্রায়। ঠিক আছে, তো এই হচ্ছে 15 নম্বর অঙ্ক, মোটামুটি সহজ অঙ্ক ছিল। তো চলো আমরা এখন 16 নম্বর অঙ্কটা দেখি। ওটাও সিলিন্ডারের অঙ্ক দেখতেছি। 16 নম্বর অঙ্কটাও ব্যালন বা সিলিন্ডারের অঙ্ক। দেখো একটু, এটা মুছে দিলাম। 13 থেকে 16 পর্যন্ত এগুলো মোটামুটি সহজ অঙ্ক। হ্যাঁ, 13 থেকে 16 পর্যন্ত যেগুলো, এগুলো সহজ অঙ্ক। আচ্ছা, 17 থেকে শুরু হয়েছে আজকে, মানে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা 16 নম্বরটা চলো একটু দেখে ফেলি। কি লেখা আছে, একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার। তোমরা একটু, তোমাদের বইয়ে যদি এটা একটু ভুল থাকে, আমার হাতে যে বইটা আছে এই বইটাতে ভুল আছে। এখানে লেখা আছে সিলিন্ডারের ক্ষেত্রফল, আমার এই বইটাতে। এটা তোমাদের বইও যদি থাকে, এটা শুধু ক্ষেত্রফল হবে না, এটা এভাবে লিখে নাও যে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। বুঝতে পেরেছ? তোমরা একটু লিখে নাও, এটা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল হবে। কারেকশন করে নাও এটা একটু। তো একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার। এরপরে উচ্চতা এইচ, উচ্চতা অর্থাৎ এইচ এর মান দেওয়া আছে 30 সেন্টিমিটার হলে বলছে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল দেওয়া আছে, এইচ বা উচ্চতা দেওয়া আছে, বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য। তো এখানে ব্যাসার্ধের কথা বলা নাই, তো তুমি একটা কাজ করো, আগে ব্যাসার্ধটা একটু ধরে নিই, আর উচ্চতা এইচ তো দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে এখানে তুমি একটু লিখে ফেলো
যে সিলিন্ডারের, লিখে ফেলো ধরি, ধরি দিয়ে লিখে ফেলো, ধরি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ, সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ আর সেন্টিমিটার। এটা একটু লিখে ফেলো, সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর সেন্টিমিটার। তারপর লেখো দেওয়া আছে, দেওয়া আছে সিলিন্ডারের উচ্চতা, উচ্চতা এইচ ইকুয়াল টু হলো 30 সেন্টিমিটার। সিলিন্ডারের উচ্চতা এইচ ইকুয়াল টু কত? 30 সেন্টিমিটার। ওকে, আচ্ছা আরেকটা কি জিনিস দেওয়া আছে প্রথম লাইনটাতে? বক্রতলের ক্ষেত্রফল। এটার কিন্তু আমরা ফর্মুলা জানি। সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ ইকুয়াল টু কত দেওয়া আছে? 4400। এটা তুমি প্রশ্ন মতে দিয়ে লিখে ফেলো, এটা প্রশ্ন মতে দিয়ে লিখে ফেলো, ঠিক আছে? আচ্ছা এখন বের করতে বলেছে কি? সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে? আচ্ছা সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটা হচ্ছে সিলিন্ডার বা বেলনের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। এটার মান বের করতে হবে। তো খেয়াল করে, এটার মান যদি বের করতে হয় তাহলে আমাদেরকে আর এর মান জানা লাগবে এবং এইচ এর মান জানা লাগবে। তো এইচ এর মান তো প্রশ্নের মধ্যে দেওয়া আছে 30, আর এর মানটা প্রশ্নের মধ্যে দেওয়া নাই। তাহলে সেই আর এর মানটাই আমরা এখান থেকে আগে বের করব, তারপরে এই ফর্মুলা দিয়ে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করে ফেলবো। তো এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে এখন কার মান বের করা? আর এর মান। তাহলে বলো তো আমরা এখান থেকে আর ইকুয়াল টু কি লিখতে পারি? অবশ্যই আমরা আর ইকুয়াল টু লিখতে পারি 4400 ডিভাইডেড বাই 2 পাই এইচ। বুঝতে পেরেছো আশা করি। এবার এখানে শুধু এইচ এর মানটা বসিয়ে দাও, 4400 ডিভাইডেড বাই 2 পাই ইন্টু এইচ এর মান কত? 30। এখান থেকে কিন্তু আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। এখান থেকে আমরা কার ভ্যালু পেয়ে যাব? আর এর ভ্যালু পেয়ে যাব। তাহলে উপরে হলো 4400 আর নিচে হলো 2 ইন্টু 3.1416 ইন্টু কত? 30। দেখো এখান থেকে আর এর মান আসে হচ্ছে, এখান থেকে আর এর মান আসে 23.34। এখান থেকে আর এর মান এটা আসে। ক্যালকুলেটর দিয়ে যদি বের করি আমরা, তাহলে 4400 ডিভাইডেড বাই 2 পাই 3.1416 ইন্টু 30। হ্যাঁ, তাহলে এটা আসে হচ্ছে আর এর ভ্যালু, ঠিক আছে? এবার জাস্ট কি করব? এই সূত্রটা লিখে আমরা বের করে ফেলবো সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। তো একটু লিখে ফেলো, একটু লিখে ফেলো। সুতরাং সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল লিখে এই ফর্মুলাটা লেখো, 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এবার জাস্ট শুধু এখানে মান বসাও, আর এর মান, এইচ এর মান, পাই এর মান বসিয়ে, ক্ষেত্রফল যেহেতু তাহলে এত বর্গ সেন্টিমিটার হবে। কি হবে? এত, যেটাই আসবে আনসার, এত কি হবে? এটা বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কয়ার। তাহলে এই হচ্ছে 16 নম্বর অঙ্কটা। আশা করি বুঝতে পেরেছো। দেখো এবার আমরা পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখি, এই চ্যাপ্টারের 17 নম্বর অঙ্ক। এটা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ এখন থেকে মানে এখন পর্যন্ত এই চ্যাপ্টার থেকে এই অঙ্কটাই সবচেয়ে বেশি বার বিভিন্ন বোর্ডে এসেছে, ঠিক আছে? তো চলো আমরা এই অঙ্কটা দেখি। দেখো অঙ্কটা হচ্ছে, একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার। একটি লোহার পাইপের ভিতরের ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার, বাইরের ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার। পাইপের উচ্চতা 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন কত? তো আমরা প্রশ্নটা পড়ে বুঝতে পারলাম যে যে পাইপের কথা বলেছে ওই পাইপটা হচ্ছে লোহা দিয়ে তৈরি এবং এই পাইপটার ভিতরের ব্যাস 12 আর বাইরের ব্যাস 14। আচ্ছা মনে করো এই যে আমার হাতে এটা সাপোজ একটা লোহার পাইপ, মনে করো এটা হচ্ছে একটা লোহার পাইপ, তোমরা দেখতেছো এটা হচ্ছে একটা মনে করো লোহার পাইপ। তো এটা যদি লোহার পাইপ হয় তাহলে এই পাইপের ভিতরের ব্যাস, ভিতরের ব্যাস বলতে কি বোঝায়? এই দেখো এখানে একটা বৃত্ত বা এখানে একটা তোমার বৃত্তাকার শেপ দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাহলে এটা কি, এই বৃত্তটা কি ভিতরে না? এটা হচ্ছে ভিতরের বৃত্ত, আর এটা হলো আমরা বলতে পারি বাইরের বৃত্ত, ঠিক আছে? তাহলে ভিতরের যে বৃত্তটা, এই বৃত্তটার ব্যাস, এই বৃত্তটার কি ব্যাস হচ্ছে কত? 12 সেন্টিমিটার।
আর বাইরের বৃত্তের ব্যাস, অর্থাৎ এই যে বাইরে যে বৃত্তটা, আচ্ছা বাইরের বৃত্ত বলতে কিন্তু এই লোহার পুরুত্ব সহ যে বৃত্তটা বা এই লোহা সহ যে বৃত্তটা, এই বৃত্তটাকে বোঝাচ্ছে বাইরের বৃত্ত বলতে। তাহলে বাইরের যে বৃত্তটা তার ব্যাস, তার ব্যাস মানে এই দুই পাশের লোহার পুরুত্ব সহ ব্যাস, দুই পাশের লোহার পুরুত্ব সহ ব্যাস হচ্ছে 14 সেন্টিমিটার। ঠিক আছে। আচ্ছা পাইপের উচ্চতা 5 মিটার, এই হলো পাইপ, পাইপের উচ্চতা। পাইপের বাইরের উচ্চতা যা মিন করে ভেতরের উচ্চতা কিন্তু তাই মিন করে। ঠিক আছে, এটা হচ্ছে 5 মিটার। এবার বলেছে যে এই পাইপের লোহার ওজন বের করতে, মানে এই পাইপের ওজনটা, সহজ কথাই পাইপের ওজন, লোহার ওজন মানে এই পাইপের ওজন বের করতে বলেছে। আচ্ছা তো আমি প্রথমে তোমাদেরকে সিম্পলি জিনিসটা একটু বলি। এটা এই পাইপটা দেখতে কিসের মতো? সিলিন্ডারের মতো না? পাইপটা দেখতে কিসের মতো? অবভিয়াসলি সিলিন্ডারের মতো এই পাইপটা দেখতে। তো এটা যদি সিলিন্ডারের মতো দেখতে হয় তাহলে এটার ক্ষেত্রে সিলিন্ডারের সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারবো আমরা। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি করব এখন? তোমরা একটু আগে দেখেছো যে সিলিন্ডারের আয়তনের সূত্র হলো পাই আর স্কয়ার এইচ। এটা হচ্ছে সিলিন্ডারের আয়তনের সূত্র। তো আমরা করব কি, এই পাইপটার বা এই সিলিন্ডারটার ভিতরের আয়তন বের করব, ভিতরের ফাঁকা জায়গার আয়তন বের করব, আর এই লোহা সহ বাইরের আয়তনটা বের করব। মানে এই সূত্রের সাহায্যে আমরা এই সিলিন্ডারের ভিতরের আয়তন বের করব আর হচ্ছে বাইরের আয়তন বের করব। বের করে বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন যদি আমরা মাইনাস করে দিই, বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন মাইনাস করে দিলে কি আমরা এই পাইপের লোহার আয়তন পেয়ে যাব না? বলো। বাইরের আয়তন থেকে অর্থাৎ লোহা সহ আয়তন থেকে ভিতরের ফাঁকা জায়গার আয়তন মাইনাস করে দিলে আমরা কিন্তু এই পাইপের লোহার আয়তনটা পেয়ে যাব। তাহলে ওই লোহার আয়তন পর্যন্ত আমরা আগে যাই, তারপর বাকিটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে এই সূত্র দিয়ে আমরা একবার এই পাইপের ভিতরের আয়তন আর একবার বাইরের আয়তন বের করব। ঠিক আছে। আর ভিতরের আয়তন যখন বের করব তখন আমরা এই যে ভিতরের ব্যাস থেকে যে ভিতরের ব্যাসার্ধটা বের হবে সেটা ইউজ করব। আর বাইরের আয়তন যখন বের করব তখন বাইরের ব্যাস থেকে যে ব্যাসার্ধটা বের হবে সেই বাইরের ব্যাসার্ধটা আমরা ইউজ করব। আর উচ্চতা সেম থাকবে, উচ্চতা ভিতরের যা বাইরের তাই। তো চলো আমরা লেখা শুরু করি। তো প্রথমে লিখো যে দেওয়া আছে লোহার পাইপের ভিতরের ব্যাস, লোহার পাইপের ভিতরের ব্যাস। প্রথমে লেখো লোহার পাইপের ভিতরের ব্যাস, ভিতরের ব্যাস কত? 12 সেন্টিমিটার। এরপর লেখো সুতরাং লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ, ভিতরের কি লিখবা? ব্যাসার্ধ। লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটাকে মনে করো আমি R1 নাম দিয়ে দিলাম। R1 ব্যাসার্ধ কিভাবে বের হবে? ব্যাসকে 2 দিয়ে ভাগ করব আমরা, তাই না? 12/2 এত সেন্টিমিটার, অর্থাৎ 6 সেন্টিমিটার। এটা হচ্ছে কি? ভিতরের ব্যাসার্ধ। এবার লিখবো আবার লোহার পাইপের বাইরের ব্যাস, লোহার পাইপের বাইরের ব্যাস কত? 14 সেন্টিমিটার। এবার লেখো সুতরাং লোহার পাইপের বাইরের ব্যাসার্ধ, বাইরের কি লিখবা? ব্যাসার্ধ। বাইরের ব্যাসার্ধ এটাকে মনে করো R2 নাম দিলাম। R2 কত হবে বাইরের ব্যাসার্ধ? 14/2 সেন্টিমিটার, অর্থাৎ 7 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে ভিতরের ব্যাসার্ধ, এটা হচ্ছে বাইরের ব্যাসার্ধ। ঠিক আছে। এবার আমরা একটু উচ্চতাটা দেখি। উচ্চতা হলো 5 মিটার। দেখো ব্যাসার্ধ কিন্তু সেন্টিমিটারে আছে, তাহলে এই উচ্চতাটাকে আমাদেরকে মিটারে কনভার্ট করতে হবে। তো এখানে লেখো এবং উচ্চতা h সমান, উচ্চতা h সমান কি হবে? 5 মিটার। এটাকে আমরা কি করব? 100 দিয়ে গুণ করে এটাকে আমরা সেন্টিমিটার বানায় ফেলবো। তাহলে 500 সেন্টিমিটার। ঠিক আছে, 500 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে কি? উচ্চতা। তাহলে ব্যাসার্ধ হয়ে গেল, উচ্চতা হয়ে গেল। এবার আমরা এই ভিতরের ব্যাসার্ধের সাহায্যে ভিতরের আয়তন বের করব, বাইরের ব্যাসার্ধের সাহায্যে বাইরের আয়তন বের করব। ঠিক আছে। তারপর বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা আমরা কি করব? মাইনাস করলেই লোহাটার আয়তন পাবো। তাহলে এখন আমরা কি লিখব? এখন আমরা লিখব যে সুতরাং লোহার পাইপের, লেখো লোহার পাইপের ভিতরের আয়তন, লোহার পাইপের
ভিতরের আয়তন কি ছিল? সিলিন্ডারের আয়তনের সূত্র ছিল পাই আর স্কয়ার এইচ, বাট আমরা এখানে লিখব পাই আর ওয়ান স্কয়ার এইচ। আর ওয়ান কেন হবে? কারণ আমরা ভিতরের আয়তন বের করতেছি, তাই ভিতরের ব্যাসার্ধ লিখতে হবে আর ওয়ান। এত ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। এবার এখানে মান বসাবো। এখানে আমরা যদি মান বসাই তাহলে কত আসে দেখো। এখানে মান বসালে কার কার মান বসাবো? আর এর মান এবং এইচ এর মান। তাহলে পাই ইন্টু আর কত? আর ওয়ান কত? আর ওয়ান হচ্ছে 6 স্কয়ার, আর এইচ কত? 500। ওকে, এত সেন্টিমিটার কিউব। তাহলে কত আসে এখানে? দেখো এখানে আসে হচ্ছে 500 ইন্টু 36, তার মানে এখান থেকে আমরা আসতেছে 18,000 পাই এত সেন্টিমিটার কিউব। 18,000 পাই। এটা কি বের হয়েছে? এটা হচ্ছে ভিতরের আয়তন বের হয়েছে। এবার চলো আমরা বাইরের আয়তন বের করি। ঠিক আছে, এবার বাইরের ব্যাসার্ধ দিয়ে আমরা বাইরের আয়তন বের করব। তো লেখো এখানে আবার লোহার পাইপের বাইরের আয়তন, লোহার পাইপের বাইরের আয়তন কি হবে? বাইরের আয়তন পাই আর টু স্কয়ার এইচ, এত ঘন সেন্টিমিটার, পাই আর টু স্কয়ার এইচ। তাহলে পাই আর টু কত? আর টু হচ্ছে 7, তাহলে 7 স্কয়ার ইন্টু এইচ হলো 500। তাহলে দেখো এখান থেকে কত আসে? 500 ইন্টু 49, দেখো এখান থেকে আসে 24,500 পাই। তাহলে এটা হচ্ছে কোন আয়তন? এটা হচ্ছে বাইরের আয়তন। তাহলে আমরা লোহার পাইপের ভিতরের আয়তনও বের করে ফেলেছি, বাইরের আয়তনও বের করে ফেলেছি। এবার আমরা এই বাইরের আয়তন থেকে ভিতরের আয়তনটা মাইনাস করলেই আমরা পেয়ে যাব হচ্ছে কার আয়তন বলো তো? মাইনাস করলে আমরা পেয়ে যাব, একটু আগে দেখিয়েছিলাম, পাইপের বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন মাইনাস করলে লোহার আয়তন পাওয়া যাবে, পাইপের লোহার আয়তন। তো আমরা লিখবো সুতরাং পাইপের লোহার আয়তন, পাইপের লোহার আয়তন বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন মাইনাস করব। ঠিক আছে, বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন মাইনাস করব এত সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? তাহলে দেখো তো বাইরের আয়তন থেকে ভিতরের আয়তন মাইনাস করলে কত পাওয়া যাবে? ইন্টু 3.1416। দেখো এখানে আমরা পাবো হচ্ছে 20420.4 এত সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে পাইপের লোহার আয়তন। এটা পাইপের কি বের হয়েছে? লোহার আয়তনটা বের হয়েছে। কিন্তু প্রশ্নে কিন্তু পাইপের লোহার ওজন বের করতে বলেছে। প্রশ্নে বের করতে বলছে লোহার ওজন, বাট আমরা কি বের করলাম? লোহার আয়তন। এখন এই লোহার আয়তন থেকেই আমরা লোহার ওজনটা বের করব, এবং সেটা বের করার জন্য একটা ইনফরমেশন প্রশ্নের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, দেখো এই যে প্রশ্নে লেখা আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে এত ঘন সেন্টিমিটার লোহার ওজন কত? তাহলে তো আমাদের পাইপের লোহার ওজন বের হয়ে যাবে, কারণ এটা হচ্ছে পাইপের লোহার আয়তন। ঠিক আছে, এত ঘন সেন্টিমিটার। তাহলে এখন আমরা কি লিখব? লিখব এখন 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। ওকে, সুতরাং 20420.4 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 ইন্টু 20420.4 এত গ্রাম। তাহলে দেখো ক্যালকুলেশন করলে কত আসে? এত ইন্টু 7.2, এখানে আসবে হচ্ছে 147,026.88 এত গ্রাম। এখন তুমি এটাকে গ্রামেও রাখতে পারো, অথবা এটাকে 1000 দিয়ে ডিভাইড করে
কেজিতে নিয়ে যেতে পারো, কেজিতে যদি কনভার্ট করো তাহলে 147.03 লিখতে পারো একবারে, 03। এত কেজি, এত কেজি প্রায়, প্রায় লিখে দিবা। ওকে, তাহলে এটাই হচ্ছে পাইপের লোহার ওজন। ঠিক আছে, আশা করি এই গুরুত্বপূর্ণ অঙ্কটা খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু এই চ্যাপ্টারের বলেছিলাম শুরুতেই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, দেখো এখন আমরা এই অধ্যায়ের পরবর্তী প্রশ্নটা অর্থাৎ 18 নম্বর যে সৃজনশীলটা দেখতেছি, 18 নম্বর সৃজনশীলটা তোমাদেরকে বুঝিয়ে দিব। এটা খুবই সহজ একটা সৃজনশীল, মোটামুটি ইম্পর্টেন্ট। তো দেখো তোমরা একটু বই নিয়ে নাও কাছে। তো দেখো একটি লেখা আছে বইয়ের মধ্যে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 5 মিটার। ঠিক আছে, এরপরে আয়তক্ষেত্রটিকে পরিবেষ্টিত করে একটি বৃত্তাকার ক্ষেত্র আছে। তো দেখো আমি চিত্রটা এখানে আঁকার চেষ্টা করেছি। এই হচ্ছে ভিতরে আয়তক্ষেত্রটা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 12, প্রস্থ হচ্ছে 5, এবং এই আয়তক্ষেত্রটিকে একটি বৃত্তাকার ক্ষেত্র কি করে আছে, পরিবেষ্টিত করে আছে। আয়তক্ষেত্রটিকে একটি বৃত্তাকার ক্ষেত্র পরিবেষ্টিত করে আছে। তো এখানে ক নাম্বার প্রশ্নে বলেছে এটার বর্ণনা দিতে। ঠিক আছে, আচ্ছা প্রশ্নের বাকি অংশটা একটু পড়ে নাও। প্রশ্নের বাকি অংশটা কি লেখা আছে, একটি বৃত্তাকার ক্ষেত্র আছে যেখানে আয়তক্ষেত্র দ্বারা অনধিকৃত অংশে ঘাস লাগানো হলো। দেখো এই আয়তক্ষেত্র দ্বারা এই বৃত্তের যে অনধিকৃত অংশ, অনধিকৃত অংশ মানে আয়তক্ষেত্র বাদে বৃত্তের ভিতরে যে খালি জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলো, তাহলে আয়তক্ষেত্র বাদে বৃত্তের ভিতরে ফাঁকা জায়গা হচ্ছে এটা একটা ফাঁকা জায়গা, এটা একটা ফাঁকা জায়গা, এটা একটা ফাঁকা জায়গা, এটা একটা ফাঁকা জায়গা, এই 4টা ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাগুলোতে বা এই অনধিকৃত অংশগুলোতে কি লাগানো হয়েছে, ঘাস লাগানো হয়েছে। ওকে, আচ্ছা ওকে, এবার ক নাম্বার প্রশ্নটা হচ্ছে উপরের তথ্যের ভিত্তিতে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকো। তো এটার বর্ণনা দিয়ে দিবা। ঠিক আছে, দেখো আমি আয়তক্ষেত্রটাকে এ বি সি ডি দ্বারা নাম দিয়েছি, আর বৃত্তটাকে এ বি এফ সি ডি ই নাম দিয়েছি। ঠিক আছে, তাহলে তুমি এটা এভাবে লিখবা, বর্ণনাটা এভাবে লিখবা চিত্রের নিচে, যে মনে করি 12 মিটার দৈর্ঘ্য এবং 5 মিটার প্রস্থ বিশিষ্ট এ বি সি ডি আয়তক্ষেত্রটিকে এ বি এফ সি ডি ই বৃত্তটি পরিবেষ্টিত করে রেখেছে। ঠিক আছে, পরিবেষ্টিত করে রেখেছে, বাস এতটুকু বর্ণনা দিলেই যথেষ্ট। এটা তাহলে ক নাম্বারে, এটা হচ্ছে ক নাম্বারে এই চিত্রটা আঁকবা আর যে বর্ণনাটা বলেছি ওই বর্ণনাটা লিখে দিবা। ঠিক আছে, তাহলে ক নাম্বারটা হয়ে গেল। এবার চলে আসি খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে বলেছে বৃত্তাকার ক্ষেত্রটির ব্যাস, অর্থাৎ এই যে বৃত্ত ক্ষেত্রটা দেখতেছো এই বৃত্ত ক্ষেত্রটার ব্যাস বের করতে বলেছে। আচ্ছা একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। আয়তক্ষেত্রটা কিন্তু বৃত্তের ভিতরে আছে, তো কোনো আয়তক্ষেত্র যদি বৃত্তের ভিতরে থাকে তাহলে ওই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটাই হবে এই বৃত্তের ব্যাস। এটা একটা ফর্মুলার মতো করে তুমি মনে রাখতে পারো, যে বৃত্তের ভিতরে কোনো আয়তক্ষেত্র থাকলে ওই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটাই হবে বৃত্তের ব্যাস, বা বৃত্তের ব্যাসটাই হবে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। বৃত্তের ব্যাসটাই হবে বা ব্যাসই হবে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমাদেরকে বের করতে বলেছে এই বৃত্তাকার ক্ষেত্রটার ব্যাস। তার মানে ব্যাস মানে কি, আমাকে এই আয়তক্ষেত্রের কি বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। ঠিক আছে, তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হয়তো তুমি জানো। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করার ফর্মুলা। এ হচ্ছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর বি হচ্ছে প্রস্থ। এ কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আর বি হচ্ছে প্রস্থ। তাহলে এই ফর্মুলা দিয়ে তুমি আয়তক্ষেত্রের কি বের করতে পারবা, কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবা। ঠিক আছে, তাহলে এই সূত্র দিয়ে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা বের হয়ে গেলেই এই বৃত্তের কি বের হয়ে যাবে, ব্যাসের দৈর্ঘ্য বের হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছ। এখন জাস্ট এটা লিখবা কিভাবে, খ নাম্বার দিবা, দিয়ে এখানে উপরে একটু লিখবা, কি লিখবা, যে যেহেতু আয়তক্ষেত্রটি বৃত্তে অন্তর্লিখিত, যেহেতু আয়তক্ষেত্রটি
বৃত্তে অন্তর্লিখিত, যেহেতু আয়তক্ষেত্রটি বৃত্তে অন্তর্লিখিত সেহেতু আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্যই হবে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। বুঝতে পেরেছ? এই বর্ণনাটা এখানে লিখবা। যেহেতু আয়তক্ষেত্রটি বৃত্তে অন্তর্লিখিত সেহেতু আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্যই হবে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য। ঠিক আছে? এরপরে লিখবা সুতরাং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। সুতরাং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য লিখে এই সূত্র দিয়ে, এই সূত্রের সাহায্যে, আচ্ছা সূত্রটা লিখো না, সূত্রটা না লিখে ডাইরেক্ট মান বসায় দিবা। এ কি দৈর্ঘ্য না, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 12, আর বি কি প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ কত দেওয়া আছে 5, ঠিক আছে, এত মিটার, এত কি মিটার। তাহলে এখান থেকে পাবো আমরা 13 মিটার পাবো আমরা। তাহলে এটাই হচ্ছে কি আয়তক্ষেত্রের কর্ণ অর্থাৎ বৃত্তের ব্যাস। এবার নিচে লিখে দিবা সুতরাং বৃত্তক্ষেত্রটির ব্যাস 13 মিটার। শেষ। বৃত্তক্ষেত্রটির ব্যাস 13 মিটার। তাহলে হয়ে গেল এটা খ নাম্বারটা। আচ্ছা এবার যদি দেখো গ নাম্বার প্রশ্নটা, দেখো গ নাম্বার প্রশ্নে বলেছে প্রতি বর্গমিটার ঘাস লাগাতে 50 টাকা খরচ হলে মোট খরচ কত? আচ্ছা বলো তো, একটু আগে বলেছিলাম যে ঘাস কোন জায়গাটায় লাগানো হয়েছে। ঘাস লাগানো হয়েছে এই আয়তক্ষেত্রের বাইরে বৃত্তের যে খালি জায়গাগুলো, খালি জায়গা, বৃত্তের খালি জায়গা কোনগুলো, এই যে এগুলো হচ্ছে বৃত্তের খালি জায়গা, তাই না? আয়তক্ষেত্রের বাইরে বৃত্তের খালি জায়গা, এটা একটা খালি জায়গা, তারপরে এটা হচ্ছে আরেকটা খালি জায়গা বৃত্তের বাইরে, তারপরে এইটা আরেকটা খালি জায়গা, ওকে, তারপরে এইটা আরেকটা খালি জায়গা। তাহলে এই হচ্ছে খালি জায়গাগুলো, এই খালি জায়গাগুলোতে ঘাস লাগানো হয়েছে। এবার বলেছে প্রতি বর্গমিটার ঘাস লাগাতে যদি 50 টাকা খরচ হয় তাহলে মোট খরচ কত? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আগে আমরা এই খালি জায়গাগুলোর ক্ষেত্রফলটা বের করব। খালি জায়গাগুলোর কি বের করব? ক্ষেত্রফল। ঠিক আছে, কিভাবে বের করব? এই সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা মাইনাস করে দিলেই খালি জায়গার ক্ষেত্রফল বের হয়ে যাবে, তাই না বলো? বৃত্তের ক্ষেত্রফল থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মাইনাস করব। আচ্ছা তো এটা হচ্ছে গ নাম্বার। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তো জানো তোমরা, পাই আর স্কয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। আর কি? আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর হচ্ছে বৃত্তের কি ব্যাসার্ধ। আচ্ছা বৃত্তের ব্যাস কি আমরা খ নাম্বারে বের করেছিলাম না? বৃত্তের ব্যাস কত বের হয়েছিল? বৃত্তের ব্যাস বের হয়েছিল 13। তাহলে এখানে এভাবে লিখো যে খ নং হতে পাই, খ নং হতে পাই বৃত্তের ব্যাস 13 মিটার, খ নং হতে পাই বৃত্তের ব্যাস 13 মিটার। এরপর লেখো সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আর সমান কত? 13/2 মিটার বা 6.5 মিটার। এটা হচ্ছে কি বৃত্তের কি বের হয়েছে? ব্যাসার্ধ। এবার এই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করব। সুতরাং বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা কি? পাই আর স্কয়ার। ঠিক আছে, পাই আর এর মান কত? 6.5 হোল স্কয়ার। এত বর্গ মিটার হবে, কিন্তু এত কি হবে? বর্গ মিটার হবে। তাহলে এখান থেকে ক্যালকুলেটর দিয়ে বৃত্তের ক্ষেত্রফলটা বের করে ফেলবা। ঠিক আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের হয়ে যাবে এখান থেকে। আচ্ছা এরপরে বের করতে হবে কার ক্ষেত্রফল? আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। কিভাবে বের করব? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 12, প্রস্থ কত? 5। তাহলে লিখবো যে সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 12 × 5, ঠিক আছে, অর্থাৎ কত? 60, এত বর্গ মিটার। এই হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখন কি করবা? এখন এই বৃত্তের ক্ষেত্রফল থেকে যেটা বের হবে এখানে বৃত্তের ক্ষেত্রফল, ওইটা থেকে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি করে দেবা? মাইনাস করে দেবা। আর এখানে লিখবা কি? সুতরাং দিয়ে লিখবা যে সুতরাং অনধিকৃত অংশের ক্ষেত্রফল। কি লিখবা? অনধিকৃত অংশের ক্ষেত্রফল। লিখে বৃত্তের ক্ষেত্রফল মাইনাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল লিখলেই তুমি এই অনধিকৃত অংশ বা খালি জায়গাগুলোর ক্ষেত্রফল বের হয়ে যাবে।
অর্থাৎ যতটুকু জায়গায় ঘাস লাগানো হয়েছে ওই জায়গার ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর কি করবা? তারপর জাস্ট লিখবা, প্রশ্নের মধ্যে লেখা আছে দেখো গ নাম্বার প্রশ্নে, যে 1 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় 50 টাকা, সুতরাং এখানে যেটা বের হবে এত বর্গ মিটারে ঘাস লাগাতে কত খরচ হয়। শেষ, বের হয়ে যাবে। বুঝতে পেরেছো? লাস্টে কি লিখবা? এখন 1 বর্গ মিটারে ঘাস লাগাতে খরচ হয় 50 টাকা, সুতরাং এত বর্গ মিটারে ঘাস লাগাতে কত খরচ হয়। ঠিক আছে? তাহলে হয়ে গেল এটা 18 নম্বর সৃজনশীলটা। মোটামুটি সহজ একটা সৃজনশীল ছিল। ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পেরেছো।